হ্যালো মামা, আবারও একটি মুভি দেখে নিলাম। আর এই মুভির গল্পটা এরকম, নামি দামি এক ব্যবসায়ী, তার প্রচুর কালো টাকা। তার পলিটিশিয়ান বন্ধু বলে এত টাকা তোমার বাসায় হয়তো বা ইনকাম ট্যাক্স অফিসারের রেড পড়তে পারে। তখন সে উপায় খুঁজতে থাকে কালো টাকাগুলো কিভাবে সাদা করা যায়। তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে জনি লিভার এখানে রয়েছে, আর মেয়ের ক্যারেক্টার রয়েছে জ্যাকলিন। জনি লিভারের একটা সমস্যা, সে কথা বলতে বলতে তার গলায় আওয়াজ থাকে না। তবে সে উপায় দেয় এরকম 2000 কোটি টাকার একটা ফেক ফিল্ম অ্যারেঞ্জ করতে হবে, পরবর্তীতে সেটা ফ্লপ ঘোষণা করে কালো টাকাগুলো সাদা হয়ে যাবে। যেই কথা সেই কাজ, তারা অ্যারেঞ্জ করে দুজন ফ্লপ ডাইরেক্টরকে, পারেশ রাওয়াল এবং রাজপাল ইয়াদব, দুইজন আইকনিক ক্যারেক্টার। অন্যদিকে ফ্লপ অ্যাক্টর হিসেবে কাকে নেওয়া হয়েছে ভাবুন, অক্ষয় কুমারকে। আপনারা হয়তো বা বুঝে গেছেন ওয়েলকাম টু দ্য জঙ্গল মুভিটির কথা আমি বলছি। প্রায় অর্ধেক বলিউডকে এখানে দেখা গিয়েছে একসাথে। সুনীল শেট্টি রয়েছে, আশাদ ওয়াসি রয়েছে, শ্রেয়াস তালপারে, আফতাব শিবদাসামি, নায়িকা হিসাবে দিশা পাটানি ও জ্যাকলিন। সো অনেককে নিয়ে একটা মাল্টি স্টারার ফিল্ম আমি দেখলাম। তারা যখন শুটিং করতে যায়, জনি লিভারের একটা ভুল হয়, আর এই কারণে পুরো সেট ব্লাস্ট হয়ে যায়। পরবর্তীতে তারা একটি রিয়েল শুটিং স্পটে চলে যায়, যেই গ্রামটির নাম আজাদগঞ্জ। আজাদগঞ্জের উপরে টেরোরিস্টদের অ্যাটাক হয়, আর এই টেরোরিস্টের রাজা হিসেবে এখানে রয়েছে জাতারা, যে ক্যারেক্টারটি প্লে করেছে জ্যাকি শ্রফ। আর ইউ কমেডি মেয়ে, জাতারা নাম যখনই নেওয়া হচ্ছে তখনই ঘোড়ার বাহিনী দৌড়াচ্ছে। এই সিনটা বারবার দেখতে গিয়ে আমি ঘুমিয়ে পড়েছি। পরবর্তীতে সকালবেলা উঠে আমি আবার মুভিটি দেখলাম, এবং সেখানেও আমার ঘুম ধরছিল। স্ক্রিন প্লে এত বাজে ছিল। আহমেদ খান আসলে করেছে কি, আগের যে পার্টগুলো ছিল ওয়েলকাম 1 এবং ওয়েলকাম 2, এটাতে ডাইরেক্টর হিসেবে ছিল আনিস বাজমি। এখানে থার্ড পার্টে আহমেদ খানকে নেওয়া হয়েছে। সে লোকটা বাগি 2 এবং ওয়েলকাম ফ্র্যাঞ্চাইজি দুটোকে মিক্স আপ করে এই মুভিটা বানিয়ে ফেলেছে। এর গল্প এত ভয়ানক যে স্ক্রিন প্লে দেখার সময় আমি ঘুমিয়ে গিয়েছিলাম। কালার গ্রেডিং এবং সিনেমাটোগ্রাফি আমি এজন্য ভালো বললাম যে সাজিদ নাদিয়াদওয়ালা প্রেজেন্টেশনে হলে সেটা খুবই সুন্দরভাবে কালার গ্রেডিং এবং সিনেমাটোগ্রাফিতে তুলে ধরা হয়। বাদ বাকি এই মুভিটা শুধুমাত্র ফ্র্যাঞ্চাইজির অংশের জন্যই কি সাফল্য পেল, কারণ বক্স অফিসে এটা মোটামুটি ভালো একটা পারফরমেন্স করে গিয়েছে। দর্শকরা কি এই মুভিটা দেখে সেই মজাটা পাবে, সেই বিষয়ে যদি আমি বলি, এর স্ক্রিন প্লে দেখতে দেখতে তো আমি ঘুমিয়ে গিয়েছি। আপনারা বুঝতে পারছেন যে স্ক্রিন প্লে খুবই বাজে। এখন আমি যদি বলি এর কমিক টাইমিং, প্রায় 50-100টা কমিক টাইমিং রাখা হয়েছে, এবং এই কমেডিগুলোতে 7-8টা তো অবশ্যই ভালো লাগবে। যেমন অক্ষয় এবং রাবিনা ট্যান্ডন, তারা দুজন যখন একসাথে স্ক্রিনে এসেছে, তাদের বন্ডিং কেমিস্ট্রি এটা আমার কাছে খুবই এপিক মনে হয়েছে, ভালো লেগেছে। অন্যদিকে জনি লিভারের সাথে গরিলার যে কনসেপ্টটা ফিরেরা ফেরিতে আমরা দেখে এসেছিলাম, সেটা এখানে রাখা হয়েছে। মুখে সুপারি নিয়ে কথা বলার বিষয়টা এটাও রয়েছে। ওয়েলকামে যেরকমভাবে অক্ষয় ফিরে আসে লাস্টে, ওই জিনিসটাও এখানে রাখা হয়েছে। বাদ বাকি ঘোড়ার সাথে গাধার যে ছবিটা, এটা প্রথম পার্টে ছিল, উদয় এবং মাজনু, ওই দুই ক্যারেক্টারকে রাখা উচিত ছিল। উদয়ের ভাই আন্না চরিত্রে সুনীল শেট্টি আর মজনুর ভাই রোমিও ক্যারেক্টারে আশাদ ওয়াসিকে নেওয়া হয়েছে। তারা অ্যাক্টর খারাপ না, বাট একটা নিজের জিনিস যখন অন্য কেউ করে তখন সেটা সেরকমভাবে ফুটে ওঠে না। ডাইরেকশনেও এটা মনে হয়েছে। ওয়েলকাম পার্ট 1 এবং পার্ট 2 এর লেখক ছিল আনিস বাজমি এবং তার পুরো টিম। এখানে নিরাজ ভোরা গল্প লিখেছেন। আসলে নিরাজ ভোরা গল্প লেখক হিসেবে খারাপ না, সে ভাগাম ভাগের মতো ইউনিক মুভি আমাদেরকে দিয়েছে। বাট এইখানে একটা বিষয় কি, অন্যের একটা জিনিস যখন নিজে করা হয় তার ভিতরে অনেকের হাত থাকে। নিরাজ ভোরা এই গল্পটা সেরকমভাবে তুলতে পারেনি, এবং চিত্রনাট্যতে এটা দেখা যাচ্ছিল। তবে আমার কাছে একটা সিন এখানে ভালো লেগেছে। দালের মেহেদি গায়ক এখানে অভিনয় করেছেন, এবং তাকে যখন গুলি লাগে তেরে নাল, ওই স্যাড মিউজিকটা এখানে খুবই সুন্দরভাবে ব্লেন্ড করা হয়েছে, এবং দেখতে ওটা কমেডির ফিল জাগিয়েছে। সাজিদ ওয়াজিদ এখানে মিউজিকের কাজ করেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক বাদে গানগুলো একদমই ভালো ছিল না। উঁচা লম্বা কাত এই গানটিকে রিক্রিয়েট করা হলেও সেটা ফিল জাগায়নি। সো গানের দিকে এই মুভিটা অনেক দিকেই মাইনাসে রয়েছে। এছাড়াও আমার কাছে একটা জিনিস মনে হয়েছে, অ্যাকশন এবং কমেডি এটা একসাথে যায় না। মোমেন্টামের সিরিয়াসনেস কোনোভাবেই এখানে ফুটে ওঠেনি। সো যেগুলো জায়গায় ইমোশন ছিল সেই জায়গাগুলো আমার কাছে মনে হচ্ছে কমেডির ফিল জাগাচ্ছে। আমি একটা কনফিউশনের মধ্যে পড়ে গেছি, আর এই কনফিউশনের জন্যই আমার কাছে মুভিটা অতটা ভালো লাগেনি। সব মিলিয়ে যদি বলি, এই মুভিটা আপনার কাছে হয়তো বা সেরকমভাবে ওয়ার্ক করবে না, বাট ফ্যামিলি এন্টারটেইনিং হিসেবে এই মুভিটা ভালো। এখানে কোনো ভালগারিটি বা কোনো সেই লেভেলের সিন নেই যেটা আপনাকে অকওয়ার্ড ফিল করাবে। এই জিনিসটা এই মুভির ভালো। সো সব মিলিয়ে যদি আমি বলি, এই মুভিটা ওয়ান টাইম ওয়াচেবল এবং ফ্যামিলি এন্টারটেইনিং একটা মুভি। এটা একবার আপনি দেখতে পারবেন যদি হাতে অতিরিক্ত সময় থাকে। অনেকের কাছে সময় নষ্ট হিসেবেও মনে হতে পারে, কারণ এই মুভিটার স্ক্রিন প্লে খুবই দুর্বল। সো নিজ দায়িত্বে এই মুভিটা দেখে নেবেন। আমি পার্সোনাল রেটিং এই মুভিকে দিতে পারি 2 out of 5। সো আপনি যদি এই মুভিটা দেখে থাকেন, কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।